হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যে নিউ ইয়র্কে যে সদ্যসমাপ্ত নির্বাচনের যে ভোট গণনা হলো, রেজাল্ট হলো, এই ভোট গণনার রায় নিয়ে কোর্ট আরেকটি রায় দিয়েছে যে যেসব প্রার্থীর ভোট কাউন্ট হয় নাই, কিছু কিছু সামান্য একটু ত্রুটির কারণে যেসব ব্যালট কাউন্ট হয় না, এই ব্যালটগুলিকে আবার কাউন্ট করতে হবে, যার ফলে ইতিমধ্যে যে ভোট গণনা এবং তার এই রেজাল্টে পরিবর্তন আসতে পারে। এই বিষয়ে আমরা একটু আলোচনা করব আজকে। কেন পদত্যাগ করলেন নিউ ইয়র্ক সিটি হেলথ কমিশনার, এই বিষয়টি আমরা আলোচনা করব। করোনা নিয়ে সচেতন নয় আমাদের কমিউনিটির অনেকেই, এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব কিভাবে হবে নিউ ইয়র্কে ভার্চুয়াল বইমেলা, আমরা এই বিষয়টি আলোচনা করব। আমরা আলোচনা করব যে বাংলাদেশি কমিউনিটির শতকরা 99% যেখানে ডেমোক্র্যাট এবং অ্যান্টি ট্রাম্প, সেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন অ্যাডভোকেট, যিনি বাংলাদেশের ল পেশায় জড়িত ছিলেন, জনাব মনির হোসেন, তিনি বলেছেন তার জন্য অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করবেন। কেন তিনি ট্রাম্পের জন্য কাজ করতে চান, আমরা এই বিষয়টি আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন যারা অতিথি, তাদের মধ্যে আছেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আমাদের সাথে আছেন ডিস্ট্রিক্ট 37, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 37 থেকে যিনি নির্বাচন করেছিলেন, মেরি জুবায়দা, যিনি বাংলাদেশি সাউথ এশিয়ান হিসাবে প্রথম এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আমাদের সাথে যুক্ত হবেন জনাব মাহফুজুর রহমান, আমাদের সাথে এখন যুক্ত আছেন জনাব মুনির হোসেন, যিনি অ্যাডভোকেট ভাসানী ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত এবং ল সোসাইটির সাথে সম্পৃক্ত, বাংলাদেশে আইন ব্যবসা জড়িত ছিলেন। তার সাথে আমরা আলোচনা করবো আজকে ট্রাম্পের প্রতি তার আসক্তির কারণ কি। যারা প্যানেলে এই মুহূর্তে আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক, আপনারা যারা টেলিভিশন অনুষ্ঠানটি দেখছেন তা আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। যারা ফেসবুকে দেখছেন, আশা করি অনুষ্ঠানটি আপনাদের সবার সাথে 10 সেকেন্ড সময় নিয়ে শেয়ার করবেন, তাহলে অনেকেই অনুষ্ঠানটি দেখতে পাবে। আমরা দিনের শুরুতেই যাব নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল হাসানের কাছে। জনাব নাজমুল হাসান, আজকের আপডেট কি? আজকে তো অনেক বড় ঝড় হয়েছে নিউ ইয়র্কে, আপনি জানেন যে অনেক গাছপালা ভেঙে পড়েছে, অনেক জায়গায় পাওয়ার আউটেজ হয়েছে। তারপরে আজকে বৈরুত এবং মিডল ইস্টে খুব বড় ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আজকে একটু খুব উত্তেজনাকর অবস্থার মধ্যে সারা বিশ্বই আছে বলা যায়। ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্টকে। তবে যতটা ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমাদের উদ্বেগের ব্যাপারে খবর পাচ্ছিলাম, ঠিক তেমনটা হয়নি। আমি বিকেল 3:30-4টার দিকে দেখেছি বেশ ভালো রোদ এবং কিছু মৃদু বাতাস ছিল। সকালবেলার দিকে হয়তো বেশ ঝড় বয়ে গেছে নিউ ইয়র্ক মধ্যে, যার কারণে অনেকগুলো গাছ পড়ে গেছে। অনেক রাস্তাঘাটেই খুব গাছ পড়েছে, গাড়ির উপরেও পড়েছে, আমাদের কয়েকজন বাংলাদেশের গাড়ির উপরেও পড়েছে, আমি দেখেছি ফেসবুকে। আর একটি জিনিস যেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির কুইন্স, তারপরে ব্রঙ্কস, তারপরে ব্রুকলিন এবং স্টেটেন আইল্যান্ডে পাওয়ার নাই, এই খবরটা আমি পেয়েছি। তবে কিছু কিছু জায়গায় পাওয়ার ফিরে আসতে শুরু করেছে। তবে জীবনযাত্রার যতটা অস্বাভাবিক অবস্থা যাওয়ার কথা ছিল, ঠিক তেমনটা হয়নি। আরেকটা বিষয় ছিল যেটি বলা হচ্ছিল জলোচ্ছ্বাস হবে, তা হয়নি কিন্তু। এবং বলা হচ্ছিল যে 4 থেকে 6 ইঞ্চি বৃষ্টি হবে, তাও হয়নি। যাই হোক, মোটামুটি নিউ ইয়র্কের উপর দিয়ে চলে গেছে সেই ঘূর্ণিঝড়টি। মোটামুটি এখন নিউ ইয়র্কবাসী মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। আজকে বিশেষ যে খবরটি হচ্ছে সেটি হচ্ছে যে, প্রথমে খবরটা দিয়ে রাখি, বিস্তারিত পরে বলবো। এতদিন সিনেট মেজরিটি দলের লিডার মিচ ম্যাককনেল এই 6 ইন্স্যুরেন্সটা তিনি আর সেই বাধাটি সরিয়ে নিয়েছেন। তিনি বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি রাজি থাকেন তাহলে তিনি এই নাজমুল ভাই, আপনার ভিডিও স্টাক হয়ে গেছে। আপনার ভিডিও আপনার ইন্টারনেট একটু সমস্যা হচ্ছে, আপনার ভিডিও স্টাক হয়ে আছে। হ্যাঁ, আপনি আবার কথা বলেন, অসুবিধা নেই, কথা বলতে থাকেন, দেখি আমরা কি হয়। জি, আপনার ইন্টারনেটের যে লাইনটা সুইচ করলে মনে ভালো হবে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা জাস্ট একটা টেকনিক্যাল, নাজমুল ভাই ফিক্স করছেন, ওনার ইন্টারনেট সুইচ করছেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা জাস্ট ইটস এ ম্যাটার অফ মোমেন্ট, উইল কাম ব্যাক এগেইন। আজকে অনেক গরম খবর আছে, অনেক ইম্পর্টেন্ট খবর আছে দেশীয়, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক
বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে, আগে বলেছি আপনাদেরকে যে নিউ ইয়র্কে যে ভার্চুয়াল বইমেলা হবে এটা কিভাবে হবে। আমরা আলোচনা করব আজকে যে নিউ ইয়র্কে যে সদ্যসমাপ্ত নির্বাচন হলো, যে নির্বাচনে অনেকেই আপনাদের প্রার্থীদের পরিচিত অনেকেই হেরেছেন, অনেকেই বিজয়ী হয়েছেন। এখন কোর্টের একটি নতুন রায় এসেছে যে এ পর্যন্ত যারাই ভোট দিয়েছেন প্রত্যেকের ভোটকে কাউন্ট করতে হবে। সো এর ফলে কি হবে এটা আমরা জানার, আমরা যাচ্ছি আবার জানাব নাজমুল হাসান আপনার কাছে। জি এখন ঠিক আছে? জি এখন ঠিক আছে। জি হ্যাঁ, আমি যে কথাটি শুরু করছিলাম একটু বলে দিই আগে, যে আজকে একটি খুব ভালো খবর পাওয়া গেছে, যদিও বিষয়টি এখন পুরোপুরি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করছে। সেটি হচ্ছে যে $600 প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, যেটি গত সপ্তাহে বন্ধ হয়ে গেছে, সেটি পুনর্বহাল করার ক্ষেত্রে সিনেটের যে বাধাটি ছিল রিপাবলিকানদের, সেটি আজকে মিচ ম্যাককনেল, সিনেটের মেজরিটি লিডার, তিনি সেটি প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদি রাজি থাকেন তাহলে তারা এই ভাতা কন্টিনিউ করতে ডেমোক্রেটদের সাথে সম্মত আছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে আর পরে আর কোনো কথা এখনো বলেননি, যদিও তিনি এতদিন বলে আসছিলেন যে আমেরিকানদের কিভাবে এই প্যান্ডেমিক অবস্থা থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমেরিকানরা, সেটি তিনি দেখভাল করবেন। এমনকি তিনি যে কথাটি আগে বলেননি সেটিও গত কয়েকদিন ধরে বলছেন, সেটি হচ্ছে যে ভাড়ার ব্যাপারে যে মনিটরিয়ামটা যেটা স্টেটের হাতে এখন, সেটি ফেডারেল ভাবে কিছু করা যায় কিনা সেটিও চিন্তা ভাবনা করবেন, যদি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে হচ্ছে তা করা সম্ভব হয়। তবে বিষয়টি যেহেতু এখন প্রেসিডেন্টের কোর্টে ছেড়ে দিয়েছে রিপাবলিকানরা, তবে আমাদের অপেক্ষা করতে হবে যে আগামী দিন কয়েকের ভিতরে এই ব্যাপারে কতটুকু সমাধানে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা আসতে পারে। প্রেসিডেন্ট যদি চান, যেহেতু রিপাবলিকানরাও রাজি, ডেমোক্রেটরাও রাজি, এই $600 প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স প্রতি সপ্তাহে কন্টিনিউ করার ক্ষেত্রে একটি উজ্জ্বল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। তবে আরেকটি কথা, সেটি সেই ব্যাপারে তারা একমতে পৌঁছেছিলেন, সেটি হচ্ছে $1200 যে স্টিমুলার চেক, আরেকটি চেক, সেটিও মোটামুটি দ্বিপক্ষই সম্মত। তো যে দুইটি বিষয়ে মোটামুটি এতদিন বাধা ছিল, সেই দুটি বাধায় মোটামুটি এখন অতিক্রম হওয়ার পথে, এবং সবকিছু এখন নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের উপরে। যাই হোক, আমরা অপেক্ষা করি আর কিভাবে তিনি এই বিষয়টি হ্যান্ডেল করেন। এবার আমি আসছি যে ডেটাগুলো প্রতিদিনই আমরা দেই তথ্য, সেটা এবং মেয়র আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে নিউ ইয়র্ক শহর সিটিতে যে যার ভিত্তিতে আমরা প্রতিদিনই আশ্বস্ত হওয়ার চেষ্টা করি যে নিউ ইয়র্কের অবস্থা, যেটি অন্য স্টেটের তুলনায় অনেক ভালো, এবং সেই অবস্থার দৃষ্টিতে মেয়র যে তথ্যটি আজকে আমাদের জানিয়েছেন তাতে দেখা যাচ্ছে কোভিড-19 আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি সংখ্যা ছিলেন 73 জন গতকাল পরশুদিন। আর আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র যে হিসাবগুলো দেন সেটি একদিন পুরনো থাকে, তার কারণ এটাই ওনাদের ডেটা সিস্টেম। তো সেই অনুযায়ী 73 ছিল পরশুদিন, এর আগের দিন ছিল 67, অর্থাৎ 6 জন বেড়েছে। যদিও হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে লিমিট হচ্ছে 200 জন। যাই হোক, সেক্ষেত্রে অনেক নিচে আছে অবস্থানে এখনো। আর ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি হয়ে নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে ভর্তি ছিলেন 271 জন। এর আগের দিন সেটি ছিল 262 জন, সেখানেও মাত্র 9 জন বেড়েছে। এবং এই ক্ষেত্রে লিমিট হচ্ছে, সীমা হচ্ছে 375 জন। এবং আরেকটি বিশেষ যে ফিগারটি তিনি এখন বললেন এবং যার উপর গুরুত্ব দেন তিনি বেশি, সেটি হচ্ছে টেস্টিং এর রেজাল্ট। এবং তাতে দেখা যাচ্ছে গত দুদিন ধরেই নিউ ইয়র্ক সিটিতে টেস্টিং এর পজিটিভ রেজাল্ট ছিল 1%, অর্থাৎ শতকরা 100 জন টেস্টিং হলে মাত্র একজনকে পজিটিভ চিহ্নিত করা যাচ্ছে। আর নিউ ইয়র্ক স্টেটের গভর্নর অ্যান্ড্রু কুমো যে টুইট করে প্রতিদিনই যে তথ্যটি দেন, সাংবাদিক সম্মেলন করলেও তিনি এই তথ্য দেন, না করলেও তিনি এই তথ্য নিউ ইয়র্ক স্টেটবাসীকে অবহিত করেন। সেই তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক স্টেটে গতকাল টেস্ট করা হয়েছে 70,393, 70,393। খুবই ব্যাপক আয়োজন টেস্টিং এ নিউ ইয়র্ক স্টেটে, এবং তাতে দেখা যাচ্ছে 70,000-এরও বেশি লোকের যে টেস্টিং এর পরে পজিটিভ চিহ্নিত হয়েছে 746 জন, 746, এবং যেটির হার ছিল গত এর আগের দিনও প্রায় একই হার, 1.05%। অর্থাৎ প্রতিদিন যে টেস্ট করা হলে 100 জনের ভিতরে একজন 1.05%-কে টেস্ট পজিটিভ চিহ্নিত করছে, যেটা খুবই আশাব্যঞ্জক এবং খুবই সন্তোষজনক একটি ফিগার আমি বলবো। তবে বিপদ মুক্ত নয়, এর অর্থেই নয় যে সবাইকে মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিংকে একটু লাইটলি নিতে হবে। এটা সিরিয়াসলি নেওয়ার কারণেই কিন্তু নিউ ইয়র্কের অবস্থাটা এমন পর্যায়ে এসেছে, এবং যে জন্য সমগ্র নিউ ইয়র্কবাসীকে গভর্নর এবং মেয়র ব্লাজিও সবসময় কৃতজ্ঞতা জানান, ধন্যবাদ জানান। আজকেও তারা তাই করেছেন। আরেকটি জিনিস হচ্ছে, আজকে একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, বিষয়টি পরে হয়তো আলোচনায় আসবে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির হেলথ কমিশনার ডক্টর বার্বো আজকে তিনি রিজাইন করেছেন, মেয়রের সাথে তার মতবিরোধের কথা উল্লেখ করে। এবং তিনি যে কথাটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির হেলথ এন্ড হসপিটাল কমিশনে অনেক বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও
তাদেরকে মেয়র এই প্যান্ডেমিকের সময়, প্যান্ডেমিক মোকাবেলায় তাদের সেবা তিনি গ্রহণ করেননি, তাদেরকে তিনি কাজে লাগাননি। এটি হচ্ছে ডাক্তার বারবোর মূল অভিযোগ। যে বিষয়ে মেয়রও কথা বলেছেন, তিনি বলেছেন যে পরিবর্তনের সময় এসেছে এবং তিনি তাই করেছেন। ডাক্তার বারবো পদত্যাগের কিছুক্ষণের ভিতরেই তিনি তার রিপ্লেসমেন্টের নামও ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্কের এই সবকিছুই স্বাভাবিক থাকবে, কোনো সমস্যা হবে না। তবে তিনি যেটা স্বভাবত কোনো মেয়র আর করে থাকেন, তার সাবেক একজন কর্মকর্তার বিদায়ের সময় তাকে ধন্যবাদ জানানো অফিসিয়ালি, মেয়র কিন্তু আজকে সেটা করেননি। এবং আপনারা জানেন যে এই ডাক্তার বারবোর সাথে পুলিশ ডিপার্টমেন্টের একটি সমস্যা হয়েছিল এপ্রিল মাসের শুরুতে। কিছু পুলিশ কর্মকর্তা মাস্ক চেয়েছিলেন একটু বেশি, ডাক্তার বারবো তা দিতে চাননি। সেই ব্যাপারে পুলিশ যথেষ্ট উষ্মা প্রকাশ করেছিল এবং পুলিশ ইউনিয়নের পক্ষ থেকে তখনই তার পদত্যাগ দাবি করা হয়েছিল। মেয়র যদিও এটা স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন পরিস্থিতি, কিন্তু পরবর্তীতে বোধহয় তার সম্ভব হয়নি, সেই দূরত্বটা রয়ে গেছে। এবং যার ফলে আজকে সেই যদিও তিনি বলেছেন যে অন্য একটা কারণ দেখিয়েছেন, কিন্তু সেটিও অন্য একটি কারণ, অন্যতম কারণ হতে পারে যে পুলিশ বিভাগের সাথে তার মতভেদ। যাই হোক, এই বিষয়টি নিয়ে পরে হয়তো আলোচনায় আসবো আমরা। আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছি যে আজকে মেয়র কিন্তু বাংলাদেশের নাম উল্লেখ করেছেন সাংবাদিক সম্মেলনে, এবং তিনি বলেছেন, এবং এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এই ট্রপিক্যাল স্টর্মের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবীর অনেক জায়গাতেই আমরা এখন বন্যা পরিস্থিতি, বন্যা দেখছি। আর নিউ ইয়র্ককে কিভাবে বন্যা বাইরে রাখা যায়, বন্যার ব্যাপারে যে নিউ ইয়র্কে বিপদমুক্ত রাখা যায়, সেই জন্য $20 বিলিয়ন একটি বাজেট নিউ ইয়র্ক সিটি এখন ব্যবহার করছে। তার ফলে অনেক জায়গায় তার উন্নতি করেছে। বাংলাদেশের ব্যাপারে যেটি তিনি বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে তিনি অবগত আছেন নিউ ইয়র্ক সিটিতে বেশ কিছু বাংলাদেশি বসবাস করেন, বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন, এবং এইটি প্রথম নিউ ইয়র্ক বাংলাদেশি কমিটির কথা সরাসরি বাংলাদেশের রেফারেন্সটা তিনি টানলেন, এবং তিনি বাংলাদেশের বন্যার কথাও তুলে ধরেছেন, এবং এই ক্লাইমেট চেঞ্জের কারণে সেটি হচ্ছে তাও তিনি উল্লেখ করেছেন। আরেকটি জিনিস হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সমগ্র বেশ কয়েকটি স্টেট, প্রায় 39টি স্টেটে আমরা জানি এখন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বেশ কয়েকটি স্টেটে সেটি হটস্পট গুলো এমন ভাবে দেখা দিয়েছে যেখানে আগে কখনো কেউ কল্পনাও করেনি যে এখানে হটস্পট হতে পারে, কারণ এগুলি সব গ্রামীণ এলাকায় যেখানে বেশি সংখ্যক মানুষের বসবাস না, সেখানেও এখন হটস্পট তৈরি হচ্ছে। এবং আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে যে যেভাবে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের শহরগুলো, হাসপাতালগুলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ফ্যাসিলিটি আছে, ব্যবস্থা আছে, সেভাবে গ্রামীণ এলাকায় হাসপাতালগুলিতে সেভাবে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের কোনো ব্যবস্থা সেভাবে নেই, যেভাবে যত আধুনিক থাকার কথা ঠিক সেভাবে নেই। তার ফলে এই প্যান্ডেমিক মোকাবেলায় গ্রামীণ হাসপাতালগুলো মোটামুটি একটি বিপজ্জনক এবং উদ্বেগজনক পরিস্থিতিতে আছে। সেই ব্যাপারে ফেডারেল গভর্নমেন্ট কিছু করছে কিনা সেই ব্যাপারে কেমন তথ্য এখনো পাওয়া যায়নি। যদি আরেকটি বিষয় হচ্ছে যে আজকে আবার সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের ফেস করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং তিনি বরাবর একটা কথা বলে আসছেন যে করোনা ভাইরাসে যারা মারা গেছে তো মারা যাওয়ার কথাই, মারা গিয়েছে, কিন্তু তার ফলে তার ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্রে এই করোনা ভাইরাসের প্যান্ডেমিকের সংক্রমণ কমে আসছে, এটা তার ধারণা। কিন্তু তিনি কোনো তথ্য কাউকে কোথা থেকে তথ্যের ভিত্তিতে তিনি বলছেন তা তিনি কিন্তু কোট করেননি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে কম সংখ্যক এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, এবং এর ফলে ডাক্তার এবং চিকিৎসক এবং বিজ্ঞানীরাও যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি আছে। তার কারণটা হচ্ছে যে সেখানে যদি সত্যিকার অর্থে এটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, যেহেতু মেডিকেল চিকিৎসা ব্যবস্থা এখানে তেমন শক্তিশালী নয়, এর ফলে অনেকের মৃত্যুহানিও করতে পারে। এবং গতকাল আমরা একটা খবরে বলেছিলাম যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই অগাস্ট মাসের 22 তারিখ ভিতরে প্রায় 1,80,000 মানুষের প্রাণহানি ঘটবে যুক্তরাষ্ট্রে, এমন একটি আশঙ্কা প্রকাশ করেছে। ম্যাককনেল যে কথাটি বলেছেন $600 আনএমপ্লয়মেন্টের ব্যাপারে, সেটি ইতিমধ্যে আমি জানিয়েছি, এবং সেটি বোধহয় প্রেসিডেন্ট ট্রাম্পের উপর নির্ভর করছে, সে কথাও আগে বলেছে। আরেকটি বিষয় যেটি উদ্বেগের ব্যাপার নিউ ইয়র্কের, সেটি হচ্ছে আজকে নিউ ইয়র্ক টাইমস এই খবরটা দিয়েছে, এবং এটি খুবই উদ্বেগজনক, বিশেষ করে স্মল বিজনেসের ক্ষেত্রে। এবং তারা বলার চেষ্টা করছে নিউ ইয়র্ক টাইমস যে প্রায় নিউ ইয়র্ক শহরে প্রায় 80,000-এর মতন স্মল বিজনেসের আর কোনো অস্তিত্বই থাকবে না, যেগুলো পারিবারিক মালিকানাধীন, ব্যক্তিগত মালিকানাধীন, এবং যার মাধ্যমে 5 থেকে প্রায় 20-25 জন লোকের কর্মসংস্থানে ঘটেছে প্রতিটি ব্যবসার ক্ষেত্রে। সেই ধরনের 80,000 ব্যবসার আর কোনো 1/3
যারা আমেরিকা নিউ ইয়র্ক শহরে প্রায় 2.5 লক্ষ স্মল বিজনেস প্রতিষ্ঠান রয়েছে, যার ভিতরে 80,000-এ কোনো অস্তিত্ব হয়তো এই প্যান্ডেমিকের কারণে থাকবে না। এটি খুবই উদ্বেগজনক। এবং গতকাল আমরা বলেছিলাম যে স্টারবাকসের সিইওর নেতৃত্বে, সাবেক সিইওর নেতৃত্বে একটি দল বলেছে, ফেডারেল গভর্নমেন্টের কাছে অনুরোধ করেছে যে যুক্তরাষ্ট্রের সর্বত্র এই স্মল বিজনেস গুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যেভাবে প্যান্ডেমিকের কারণে তারা ব্যবসা থেকে হারিয়ে যাচ্ছে, তাকে রক্ষা করার জন্য ফেডারেল গভর্নমেন্টের একটি ব্যবস্থা নেওয়া উচিত। যদিও ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা সাহায্য করছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই সাহায্য বন্টনের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ভিতরে একটি বিষয় হচ্ছে যে আজকে একটি খবর বেরিয়েছে যেটি খুবই উদ্বেগজনক। সেটি হচ্ছে যে একজন সিনেটরের অনুরোধে, একজন রিপাবলিকান দলীয় সিনেটরের অনুরোধে ট্রেজারি সেক্রেটারি মিনুচেন প্রস্তাবে এবং মিনুচেনের সমর্থনে একটি ট্র্যাকিং কোম্পানিকে $700 মিলিয়ন ফেডারেল সাহায্য দেওয়া হয়েছে। এবং এই বিষয়টি এখন বেশ বড় আকার ধারণ করেছে। তার কারণ হচ্ছে যে সিনেটররা যেভাবে, একজন সিনেটরের লবিং এর কথা প্রকাশ পেয়েছে, এবং আমরা অতীতেও শুনেছি বেশ কিছু কংগ্রেসম্যান এবং সিনেটর বেনামে কিংবা অন্য নামে ব্যবসার প্রতিষ্ঠান থেকে ব্যাপক আকারে এই লোনগুলো নিয়েছেন, এবং কেউ কেউ আবার লোন ফিরিয়েও দিয়েছেন, তেমন ঘটনা জানা গেছে। তবে এই বিষয়টি মোটামুটি এখন বেশ উদ্বেগজনক এবং আলোচনার পর্যায়ে চলে এসেছে। আরেকটি কথা হচ্ছে যে বিষয়টি আমি একটু আগে বলছি যে স্মল বিজনেসের লোনের ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্টের যে সহযোগিতার কথা ছিল, সেই ক্ষেত্রে সমবন্টন না হয় অনেকের ব্যবসা প্রতিষ্ঠানই নেই, শুধুমাত্র কর্পোরেশন আছে। সেই কর্পোরেশনের মাধ্যমে হাজার হাজার ডলার তারা লোন পেয়েছেন, আর যারা নিয়মিত ব্যবসায় আছেন, ব্যবসাতে গিয়েছেন, তারা কিন্তু 1 পয়সা পাননি, এমন ঘটনার খবর প্রকাশিত হচ্ছে। এবং এই বিষয়টি মোটামুটি এমন একটা পর্যায়ে চলে এসেছে, হয়তো বা আগামী কিছুদিনের ভিতরে আমরা কংগ্রেশনাল তদন্তের মুখোমুখি হতে পারে এই লোন প্রদানের, এই ঋণ প্রদানের প্রক্রিয়াটি। আর যেটি মোটামুটি একটি উদ্বেগজনক খবর আমাদের সকলের জন্য। যাদেরকে সাহায্য করার জন্য এই লোনগুলো প্রথমেই দেওয়া হচ্ছিল, তাদের অনেকেই সাহায্য পাননি, কিন্তু যাদের সাহায্য পাওয়ার কথা নয় তারা সাহায্য পেয়ে গেছেন। এই বিষয়টি এখন মোটামুটি রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় শিবিরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকটি কথা হচ্ছে যে এই স্মল বিজনেসের ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অশ্বেতাঙ্গ ব্যবসায়ীরা। তাদের বিশেষ করে ব্ল্যাক ওন বিজনেস, কালো মানুষদের মালিকানাধীন বিজনেসের একটা বড় অংশে, খুবই বড় অংশ, কোনো সাহায্য সহযোগিতাই এই ক্ষেত্রে পাননি। সেটিও এখন অনেকের আলোচনা এসেছে, এবং দেখা যাক কংগ্রেশনাল কমিটিগুলো কি করে। তার কারণ হচ্ছে কংগ্রেসের ব্যাপারে আজকে একটি কথা ম্যাককনেল যেটি বলেছেন, যেটি এতদিন তিনি বলেননি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় ডেমোক্রেটদের উপেক্ষা করার আর কোনো সুযোগ নেই। তার কারণটা হচ্ছে রিপাবলিকান সিনেটে ডেমোক্রেটদের সংখ্যালঘিষ্ঠ হলো, তারা এমন সংখ্যালঘিষ্ঠ যে তারা যে কোনো আইন তাদের সম্মতি না থাকলে পাশ করা সম্ভব নয়, এবং হাউসে তো তাদেরই মেজরিটি। অতএব এই বিষয়টি এতদিন পরে মিচ ম্যাককনেল অনুধাবন করতে পেরেছেন, এবং তার ফলে ন্যান্সি পেলোসি যে কথাগুলি বলে আসছিলেন এতদিন, যে তারা যে প্রস্তাবগুলো করেছেন সেগুলি আমেরিকান জনগণের সাহায্য সহযোগিতার ক্ষেত্র বিবেচনা করেই করেছেন। মিচ ম্যাককনেল আজকের অবস্থান, মনোভাব দুই পক্ষকে একটু কাছাকাছি নিয়ে এসেছে। এর ফলে আমেরিকান জনগণই হয়তোবা বেনিফিটেড হবে, উপকৃত হবে, সেই ধারণাও অনেকের। আর আজকে শেষ করছি ইমিগ্রেশনের একটা খবর দিয়ে, যেটি আপনারা জানেন যে আপনার পাবলিক চার্জের ব্যাপারে আমরা গত সপ্তাহে যে জজ ড্যানিয়েলসের কথা বলেছিলাম, যে ছিল ফেডারেল জজের ব্যাপার। আজকে কিন্তু সার্কিট, ইউএস সেকেন্ড সার্কিট কোর্টও কিন্তু রায় দিয়েছে যারা ফেডারেল সার্ভিস কোর্টের উপরে, এবং সেই রায়ে দেখা যাচ্ছে 3টি স্টেটের কথা বলা হয়েছে, যদিও কানেটিকাট, নিউ ইয়র্ক এবং ভারমন্ট। এই সেকেন্ড সার্কিট কোর্টের রায়, কোর্ট অফ অ্যাপিলসের রায়ের বিচারক আজকে এই 3টি স্টেটে পাবলিক চার্জের মাধ্যমে কাউকে ইমিগ্রেশন সুবিধা বঞ্চিত করার বিষয়টি টোটালি নাকচ করে দিয়েছেন। এবং এর ফলে এই পাবলিক চার্জ অন্তত প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে আর কার্যকর হচ্ছে না, সেটি মোটামুটি এখন অবধারিত। কারণ এই কাজটি তারা করেছেন, সেকেন্ড সার্কিট করেছেন এই কারণে, সুপ্রিম কোর্ট যখন এই পাবলিক চার্জকে বহাল রাখার ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিয়েছিলেন, তখন তারা কিন্তু একটা কথা বলেছিলেন তাদের রায়, এই বিষয়টি নিম্ন আদালতে আবার বিবেচিত হতে পারে। এবং এই সুযোগটিকেই এই নিউ ইয়র্কের ফেডারেল জাজ ড্যানিয়েলস প্রথম গ্রহণ করেছে, এবং আজকে সেটি সেকেন্ড সার্কিট কোর্ট অফ অ্যাপিল
তো সেই মতামতেই এই রায়টি দিয়েছেন। এর ফলে পাবলিক চার্জ মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে আর কার্যকর হতে পারছে না বলেই এখন মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে। এটি মোটামুটি খবর শেষ। আর আরেকটি খবর হচ্ছে যে শুধু যুক্তরাষ্ট্রে সংক্রমণ নয়, আমরা অনেকে সেকেন্ড ওয়েভের কথা বলি, কিন্তু অস্ট্রেলিয়াতে এটি সেকেন্ড ওয়েভ মারাত্মক আকার ধারণ করেছে এবং বিশেষ করে মেলবোর্ন, অস্ট্রেলিয়া যেটি দ্বিতীয় শহর, সেই মেলবোর্নে কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ এবং এই জন্য অস্ট্রেলিয়ার সেই মেলবোর্নের স্থানীয় গভর্নমেন্ট কিন্তু প্রায় কারফিউ জারি করেছেন সেই অঞ্চলে এবং মোটামুটি কারফিউর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আপাতত এখানেই শেষ করি, পরবর্তীতে আবার কথা হবে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর নিউজ আপডেট। আমার মনে হয় যে ওমেন ইজ ফার্স্ট একটা কথা আছে, সো আমরা প্রথমে ওমেনকেই প্রায়োরিটি দেবো আজকের এই সময়ের আলোচনায়। আমরা শুভেচ্ছা জানাচ্ছি মেরি জুবাইদা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার মাইক্রোফোন মিউট ছিল, আমি শুনতে পারিনি। আমি বলছি যে ওমেন ইজ ফার্স্ট, সো এই হিসাবে আপনাকে প্রথম আমরা মাইক দিচ্ছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার ইলেকশনের পরে এই টাইম টেলিভিশনে আমার মনে হয় প্রথম একটি অনুষ্ঠানে আপনি আসলেন। আপনার যে ইলেকশনের রেজাল্ট, যদিও আপনি বিজয়ী হননি, তারপরেও অনেকেই মনে করেন, যারা পর্যবেক্ষক তারা মনে করেন যে আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে দিস ইজ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, ভেরি এনকারেজিং অ্যান্ড ইউ সেট অ্যান এক্সাম্পল। মাইক্রোফোন আমি জানি না আপনারা সবাই শুনতে পান কিনা ওনার কথা, আমি অর্ধেক শুনতে অর্ধেক পাই না। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা শুনতে পাচ্ছি। সো আমি আপনার কাছে জানতে চাই যে আজকে যে বোর্ড অফ ইলেকশনের বিরুদ্ধে কোর্টের যে রায়, এটি কি ব্যাপার, এটাকে একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে বোর্ড অফ ইলেকশন, আপনি নিজে জানেন যে আমার নির্বাচনের পরেও আমি এখন পর্যন্ত কনসিড করিনি, যদিও আমার অপোনেন্ট ইনকামবেন্ট অনেক হাজার ভোটে, 1000-এর উপরে ভোটে এগিয়ে আছেন, তারপরে আমি কনসিড করিনি। কারণ এটার মূল কারণ ছিল আমাদের ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করা। আমাদের হাজার হাজার ভোটার যারা এই প্যান্ডামিককে উপেক্ষা করে, এই হেলথ রিস্ক নিয়ে, জীবনের সংখ্যা নিয়ে ভোট দিয়েছে, তাদের ভোটকে গ্রহণ করা হয়নি, কাউন্ট করা হয়নি। আমরা যারা এই মানুষের ভোটের অধিকারের পক্ষে, আমরা এর প্রতিবাদ জানিয়ে আসছিলাম শুরু থেকে। তো আমার যিনি লয়ার আলী নাজমি, তিনি আমার বন্ধু, নতুন ইলেক্টেড হয়েছেন এমিলি গালাগার, তারও লয়ার। তো এমিলি গালাগার এবং সুরাজ পেটেল, কংগ্রেশনাল ক্যান্ডিডেট, এই আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 12 থেকে, যিনি ইনকামবেন্ট ক্যারোলিন মালোনির বিরুদ্ধে নির্বাচন করেছিলেন। তো সুরাজ পেটেল এবং এমিলি গালাগার দুজন মিলে ফেডারেল কোর্টে একটি সু করেছিল বোর্ড অফ ইলেকশনের বিরুদ্ধে, যে যেসব ভোটাররা ভোট দিয়েছে তাদের ভোট যেন গণনা করা হয়। তো তার মধ্যে আপনি এই বছর অবশ্য অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি মানুষ ভোট দিয়েছে। 4 লক্ষ মানুষ শুধু নিউ ইয়র্ক সিটিতেই ভোট দিয়েছে। যে এই 4 লক্ষ মানুষের ভোট নিয়ে বোর্ড অফ ইলেকশন প্রস্তুত ছিল না এতগুলি ভোট কাউন্ট করার জন্য। তো যতটুকু ভোট সম্ভব তারা অনেক বেশি ভোটকে তারা ডিসকোয়ালিফাই করেছে বিভিন্ন ক্যাটাগরিতে। যেমন ধরেন, তারা একটা কন্ডিশন দিয়েছিল যে প্রতিটা প্রতিটা এনভেলপের পিছনে যে ভোটার, তার সিগনেচার থাকতে হবে, সিগনেচার না থাকলে সেটা আউট। প্রতিটা ভোট জুন 23 এর মধ্যে পোস্ট অফিসের পক্ষ থেকে সিল থাকতে হবে, স্টাম্প হতে হবে, সেটা না থাকলে সেটা আউট। এবং সমস্ত কিছু যখন ঠিক থাকবে, সেই ভোটটি যদি বোর্ড অফ ইলেকশনে জুন 30 তারিখের মধ্যে না পৌঁছে থাকে, তাহলে সেটাও আউট করেছিল। তো আমরা এর বিপক্ষে ছিলাম যে মানুষ এত কষ্ট করে ভোট দিয়েছে, যেখানে নিউ ইয়র্ক সিটিতে আপনারা জানেন যে অলরেডি একটা প্রচলন আছে যে খুব বেশি মানুষ ভোট দেয় না, অনেক অল্প মানুষ ভোট দেয়। সেখানে আরো এই ডিসইনফ্রাঞ্চাইজ করার যে পদ্ধতি তারা গ্রহণ করেছে, এটার বিপক্ষে আমরা দাঁড়িয়েছিলাম। তো সুরাজ পেটেল এবং উনি এই ওয়েস্টার্ন কুইন্স, ব্রুকলিন এবং ম্যানহাটন, এটার মানে এই সব জায়গা থেকে নির্বাচন করেছেন। আর এমিলি গালাগার, যিনি ব্রুকলিন থেকে নির্বাচন করেছেন, তারা দুজন মিলে যে ফেডারেল কোর্টে যে সিউটি করেছেন, এর পরিপ্রেক্ষিতে আজকে জাজ তাদের পক্ষে, ভোটারদের পক্ষে রায় প্রদান করেছে যে যেসব ভোট জুন 24 এবং 25 এর মধ্যে বোর্ড অফ ইলেকশনে পৌঁছে গেছে,
কিন্তু জুন 23 এর জুন 25 এর মধ্যে পোস্টমার্ক হয়েছে সেসব ভোট কাউন্ট করতে হবে। আপাতত দেখা যাচ্ছে যে হাজার হাজার ভোট এই কারণে কাউন্টেড হবে। সুরাজপিটলের নিজের যে ডিস্ট্রিক্ট সেখান থেকেও প্রায় 12,500 ভোট ডিসকার্ডেড করা হয়েছে। আপনি জানেন আমার অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থেকেও 1768টি ভোট তারা ডিসকোয়ালিফাই করেছে। এখন এখানে কমপক্ষে 1000-এর উপরে ভোট আবার গণনা করা হবে। পুরো কি বলে এর মধ্যে আরো যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই যে এতগুলি ভোট তারা ডিসকার্ডেড করছে, প্রথমেই বলেছে যে জুন 23 এর মধ্যে যেহেতু পোস্টমার্ক হয়নি তাহলে এই ভোট গ্রহণ করা হবে না। আর একটা বলেছে যে পোস্ট অফিস যদি কোনো ব্যালটকে পোস্টমার্ক না করে সেটাও গ্রহণ করা হবে না। আপনারা জানেন যে পোস্ট অফিস অনেক হাজার হাজার ভোটারদের ব্যালট তারা কোনো রকম পোস্টমার্ক না করে বোর্ড অফ ইলেকশনে ডেলিভারি করেছে। কিন্তু কথা হচ্ছে যে এই ব্যালটগুলি একদম সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য, কারণ ওখানে ভোটারদের সিগনেচার আছে, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়েছে সেখানে ভোটারদের তো কোনো দোষ নেই। পোস্ট অফিস সেখানে পোস্টমার্ক করলো কি করলো না এটা ভোটার নিয়ন্ত্রণ করে না। তো এই ধরনের আজকের যে রায় হয়েছে গতকাল, এই যে যে রায়টি হয়েছে সে রায়ের জাজের সামনে যে পোস্ট অফিসের পক্ষ থেকে ওথ করে বলা হয়েছে যে তারা এটা ফুল প্রুফ ছিল না, তারা অবশ্যই পোস্টমার্ক ছাড়া অনেক ব্যালট বোর্ড অফ ইলেকশনকে ডেলিভার করেছে, যেই ব্যালটগুলি সময় মতো এসে পৌঁছেছে। পাশাপাশি জানা গেছে যে কমপক্ষে 33,000 ব্যালট বোর্ড অফ ইলেকশন মেইল করেছে ইলেকশনের দিন রাত্রে। ইলেকশনের দিন অর্থাৎ জুন 23 রাত্রে যে ব্যালট মেইল করেছে সেই ব্যালট ভোটার কিভাবে জুন 23 এর মধ্যে পোস্ট অফিসে যে পূরণ করে পোস্ট অফিসে যে পোস্টমার্ক করে সেই ভোট ছাড়বে? এটা কমন সেন্সের বিষয়। বোর্ড অফ ইলেকশনকে যখন আলী নাজবি এবং তার আরেকজন লয়ার দুজন মিলে যখন সু করে বাধ্য করলো স্বীকার করতে যে অ্যাকচুয়ালি কয়টা ব্যালট কবে পোস্টমার্ক কবে ভোটারদের কাছে পাঠানো হয়েছে, তখন দেখা গেছে যে 33,000 ব্যালটস এই ভোটের দিন রাত্রে তারা মেইল করেছে। সেই ব্যালট তো গ্যারান্টেড যেগুলি ভোটারদের কাছেই পৌঁছেনি, সেটা ভোটার ফিল আউট করে পাঠাবে কি করে? এই রায়ের কারণে আমরা যেটা মনে করি যে একটা নতুন সম্ভাবনা ওপেন হয়েছে যে এখন মানুষের যে ভোটের অধিকার এই কোর্ট সেটি কিছুটা হলেও রক্ষা করবে। আমরা চাই যে প্রতিটা মানুষ যারা এই প্যান্ডেমিকের মধ্যে এই ভীতিকে উপেক্ষা করে শরীরের স্বাস্থ্যের এবং জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিয়েছে, প্রতিটা ভোটই কাউন্ট করা উচিত। যেমন ধরেন অন্য একটা কারণ যে কারণে কিছু ব্যালটকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে তার হচ্ছে বোর্ড অফ ইলেকশন বলেছে যে মানুষ চাইলে পোস্টমার্ক না করে পোল সেন্টারে যে তার ব্যালটটা দিয়ে আসতে পারবে। অনেক ভোটার, ইভেন আমার লোকাল অনেক ভোটার যারা পোল সেন্টারে গিয়েছে ওখানে যে তাদের সেই ক্লোজড সিলড ব্যালট তারা পোস্টাল ওয়ার্কারদের পোল ওয়ার্কারদের কাছে হস্তান্তর করে রেখে আসছে। সেখানে অসংখ্য ভোটার জানতো না যে তাদের ওই হস্তান্তর করলো যে সেই খামের পিছনে যে সিগনেচার করতে হবে। ফলে এটা কিন্তু পোল ওয়ার্কারদের তাদের প্রয়োজন ছিল, যে তাদের দায়িত্ব ছিল যে ব্যালটটা যখন তারা হাতে নেয়, খামটি যখন নেয়, তারা তখন উল্টিয়ে দেখবে যে খামটা আসলে ঠিক মতো সাইন করা কিনা, রিকোয়ারমেন্ট গুলি ফুলফিল করা আছে কিনা। সেটা না করে তারা জাস্ট রেখে দিয়েছে এবং পরবর্তীতে সমস্ত ভোটকে ডিসকোয়ালিফাই করে সেটা বলে যে সেই খামের যে খামটা পোল সেন্টারে এসে জমা দিয়েছে সেই খামের পিছনে কেন সিগনেচার নেই, যেটা ভোটার নিজেও জানতো না যে পোল সেন্টারে গিয়ে দিলেও যে ওখানে সিগনেচার করে আসতে হবে। তো এই ধরনের ভুলগুলি ভোটারদের দোষ না, কিন্তু আনফরচুনেট যে এই নিউ ইয়র্ক সিটি, এই নিউ ইয়র্ক স্টেট, যেখানে আমরা আশা করে থাকি যে মানুষের মতামতের অধিকার থাকবে, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে ইলেকশনে, সেখানে এসে আমাদের দেখতে হচ্ছে যে হাজার হাজার ভোট এভাবে অপচয় করা হচ্ছে। এটা আমরা ভোটারদের সাথে সলিডারিটি প্রকাশ করি, কিন্তু আপনি দেখছেন যে আমি এখন পর্যন্ত কিন্তু কনসিড করিনি, যদিও জানি যে আমার অপোনেন্ট অনেক ভোটে এগিয়ে আছে এবং যদি সেই 17,068 ভোট পুরো কাউন্ট করা হয় এই গ্যাপ ক্লোজ করা আমাদের জন্য অসম্ভব। কিন্তু আমরা চাই যে প্রতিটা মানুষ যারা ভোট দিয়েছে তাদের ভোট গণনা করা হোক, এটা তাদের অধিকার আছে এই ভোটগুলি গণনাকৃত দেখার। তো আপনি যেটা বলেছেন 1718 ভোট, নট 17,000, রাইট? 1768 ভোট, 1768 ভোট, রাইট। আপনার
ডিস্ট্রিক্ট আর যে সুরাজ প্যাটেল যে যে সু করেছে তার ডিস্ট্রিক্ট আছে 12,500 ভোট, আর সুরাজ প্যাটেল এই মুহূর্তে 3,700 ভোটে পিছিয়ে আছে আচ্ছা, ক্যারোলিন মেলোনি থেকে। just- সেও এখনো কনসিড করেনি। আপনারা জানেন যে মেলোনি আজকে না গতকালকে তাকে ট্রাম্পের মাউথপিস হিসেবে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং তাকে অনুরোধ করেছে কনসিড করার জন্য। যে মেলোনি বলছে যে ট্রাম্প এখন এই যে অ্যাবসেন্টি ব্যালটের ফল ধরে নভেম্বর ইলেকশন বাতিল করতে চায়, আমাদের মতো আমরা যারা মানুষের ভোটের অধিকার কথা বলি ট্রাম্প এগুলিকে ব্যবহার করতেছে। বাট আমরা বিশ্বাস করি যে অ্যাবসেন্টি ব্যালট বরং মানুষকে আরো বেশি সুযোগ দেয়, মানুষ আরো বেশি কম্পিউটারের সামনে একটু রিসার্চ করার সুযোগ পায়। একটা ব্যালটে আপনি জানেন অসংখ্য প্রার্থীর নাম থাকে। যারা পোল সেন্টারে যে ভোট দেয় তাদের ইমপ্রম্পটু অন দ্য স্পট ডিসাইড করতে হয় চিনুক আর না চিনুক, ইদার দে উইল ভোট ফর সামওয়ান অর দে উইল স্কিপ ভোটিং। কিন্তু যখন ঘরে বসে অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দেয় তখন কিন্তু মানুষের এই সুযোগটি হয় যে অন্তত এই নামটি সার্চ দিয়ে দেখা সেই মানুষটিকে, তার ইস্যুগুলি কি, কোন প্ল্যাটফর্মে সে রান করেছে, এবং এর প্রতিফলনও কিন্তু আমরা দেখেছি। থ্যাংক ইউ মেরি জুবাইদা, আপনাকে নির্বাচনে মানে পোল সেন্টারের যে বিষয়গুলি আমি বিমোহিত হয়েছি এবং আবেগাপ্লুত হয়েছি তার মধ্যে অন্যতম ছিল যে মানুষ ড্যানিয়েল ব্রেকার আমাদের 3 নম্বর আরেকজন প্রার্থী তার নামে ভোট দিয়ে সেটাকে ক্রস করে আবার আমার নামে ভোট দিয়েছে, যেটা ব্যালট ক্যান্সেল হয়েছে। বাট এই জিনিস আমরা দেখেছি কারণ মানুষের রিসার্চ করার সুযোগ হয়েছে, তারা জানতে পেরেছে ম্যারি জুবাইদাকে, তার প্ল্যাটফর্ম কি। সো এই ধরনের সুযোগগুলি মানুষ পায় যখন অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দেয়। আমরা মনে করি যে এর মাধ্যমে মানুষের মতামতের প্রতিফলন আরো বেশি ভাবে প্রতিফলিত হয়। থ্যাংক ইউ মেরি জুবাইদা, আপনাকে জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড একটু উত্তর দেবেন যে আপনি তো নির্বাচনে প্রায় 1000 ভোটের ব্যবধানে সেকেন্ড পজিশনে অবস্থান করছেন, বাট আপনার ইলেকশনের পর থেকে আপনার খুব সাইলেন্ট, খুব কোয়াইট মনে হচ্ছে। হোয়াট ইজ ইয়ার ফিউচার প্ল্যান? ইলেকশনের পরে কোয়াইট থাকার মূল কারণটি হচ্ছে যে এই যে এতগুলি ভোট, এত হাজার হাজার মানুষের ভোট যে গণনা করা হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা ধরেন আমার আপনার ভোট ক্যান্সেল হলে আমাদের কেমন লাগতো। আমি জানতে পেরেছি একজন ক্যান্ডিডেটের ভোট পর্যন্ত গ্রহণ করা হয়নি। সো এই যে একটা বিষয়, এটা আমি ভোটারদের সাথে একাত্মতা প্রকাশ করে এবং পাশাপাশি আমার নির্বাচনটা ছিল, আপনি জানেন যে অত্যন্ত মানবিক এবং প্রয়োজনীয় নির্বাচন, যে আমাদের এখানের যে ডিস্ট্রিক্ট, আমাদের যে জীবনযাত্রা যে ব্যাহত হচ্ছিল, আমাদের মানুষদের যে ডিসপ্লেসমেন্টের শিকার হচ্ছিল, এর বিরুদ্ধে নির্বাচন। এই যে 2টা বছর, আরো 2টা বছর যে আমাদের মানুষদের সেই সেম কন্ডিশনের মধ্যে থাকতে হবে, এটা ভাবলেই আমার খুব আমি আবেগাপ্লুত হয়ে যাই। আর পাশাপাশি আমাদের এতজন ভোটারের যে ভোট গণনা করা হয়নি, এই মাঝখানে দাঁড়িয়ে নির্বাচনের ফলাফল নিয়ে আমার ফাইনাল অপিনিয়ন দেওয়াটাকে আমি যুক্তিপূর্ণ মনে করিনি, বা আমার মনে হচ্ছে এটা আমার ভোটারদের সাথে প্রতারণা বা তাদের প্রতি সিম্প্যাথি প্রকাশ হচ্ছে না, তাদের প্রতি অসংবেদনশীল ব্যবহার হচ্ছে। তো এটা চিন্তা করে আমি এটা করিনি। আর পাশাপাশি ভবিষ্যতের কথা যদি বলেন, আমরা এখানে থাকি, আমরা কমিউনিটির অংশ, এখানে সুখ দুঃখ এবং এখানের যে স্ট্রাগল গুলি সেটার আমরা অংশ, এর থেকে আমরা বের হতে পারবো না। উই আর দ্য পার্ট অফ দিস স্ট্রাগল, সো উই হ্যাভ টু অটোমেটিক্যালি বাই ডিফল্ট উই হ্যাভ টু কন্টিনিউ দিস ফাইট এগেইনস্ট দিস প্রফিটার্স। সো আমি যত আমাদের যারা এই পর্যন্ত যারা এন্ডোর্স করেছেন তারা প্রত্যেকই অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় আমাকে চিঠি লিখেছেন, আমার কাছে টেক্সট করেছেন, আমাকে ফোন করেছেন, এবং তারা প্রত্যেকেই বলেছেন, প্রতিটা অর্গানাইজেশন বলেছেন যে আমরা এখন থেকে কাজে নামবো যাতে করে আমাদের এই ভবিষ্যতে যেন আমাদের যে অতীতে যে বিষয়গুলি আমরা ফেস করেছি সেটা যেন ভবিষ্যতে ফেস না করি, এবং 2 বছর পরে যেন আমরা আমাদের মানুষের এই দুর্দশা এন্ড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মেরি জুবাইদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, তার মধ্যে আছে ভার্চুয়াল বই মেলা, আছে বাংলাদেশি কমিউনিটির অনেকেই করোনার যে সতর্কতা সেটাকে উপেক্ষা করছেন এবং এটার পরিণতি কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব যে বাংলাদেশি একজন যিনি ট্রাম্পের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি বলেছেন তার যে কোনো কর্মসূচি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ। এই বিষয়টি কেন, এই বিষয়টি আমরা আলোচনা করব ছোট্ট একটি বিরতির পর। আমাদের সাথেই থাকুন। আমাদের শহরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। সেজন্য আপনার কোনো ভয় ছাড়া
পরিচর্যা এবং সহায়তা খোঁজার অধিকার আছে। সকল নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিষেবা প্রাপ্ত হতে পারেন অভিবাসন স্থিতি, অর্থ পরিশোধের ক্ষমতা অথবা কর্মসংস্থানের স্থিতি নির্বিশেষে। nyc.government/immigrants-এ গিয়ে আরও জানুন। বিনামূল্যে এবং গোপনীয় অভিবাসন সংক্রান্ত সাহায্যের সংযোগের জন্য অ্যাকশন NYC-কে কল করুন 1800-354-0365 নম্বরে। আর নয় অর জব, মাত্র 4 মাস আমাদের এখানে আইটি প্রশিক্ষণ নিয়েই হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে $80,000 থেকে $120,000 চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস, উই বিল্ড ইউর ড্রিম জব ইন আইটি। 7208 Broadway, 2nd floor, Jackson Heights, New York 11372. Phone 917-293-5724. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আবারও আমরা এখন যাচ্ছি জানাব মনির হোসেন আপনার কাছে, যে বাংলাদেশি কমিউনিটির অনেকেই আছেন, অলমোস্ট 99% যারা আপনার ডেমোক্রেট। আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেখানে যা বলেছেন আমি সেটা জাস্ট 2 লাইন পড়ে শোনাবো। সেখানে আপনি বলেছেন যে সংস্কার প্রবৃদ্ধি অর্জনে দেশীয় শিল্পের পণ্যের উপর নির্ভরশীল হতে, চাকরির বাজার সম্প্রসারিত করতে, সীমান্ত সুরক্ষিত করতে, মাফিয়া ডনদের নির্মূল করতে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নে, দেশব্যাপী পুরাতন অবকাঠামো পুনর্নির্মাণে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, বিশৃঙ্খলাকারী নৈরাজ্যবাদী নির্মূল করতে, পূর্বসূরীদের গৃহীত যুদ্ধবাজ নীতি থেকে ক্রমান্বয়ে সরে আসার অঙ্গীকারে এবং মার্কিন জনগণের সুখ শান্তি নিশ্চিত করতে আমি আমাকে উৎসর্গ করার জন্য অঙ্গীকারবদ্ধ। এটা আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন। এটা কিভাবে আপনি আপনার হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন, আপনি কিভাবে জাস্টিফাই করবেন আপনাকে যে ট্রাম্প এই বিষয়গুলো করছেন? হ্যালো জনাব মনির, জি বলেন। জি, হ্যাঁ জি, একটু আবার বলবেন কি? আমার এটা একটু না, আমি আপনার যে স্ট্যাটাস প্রথমেই আমি বলছি যে আপনার ওয়াইফকে আপনি হারিয়েছেন কোভিড-19-এ, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তারপরে যে জিনিসটি বলতে চাচ্ছি যে বাংলাদেশি কমিউনিটি অলমোস্ট 99% যারা ডেমোক্রেট এবং ট্রাম্প বিরোধী, সেখানে ট্রাম্পের যে আপনার সীমান্ত যে পলিসি, ওনার অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি, এই সবগুলিকে আপনি সাপোর্ট করেছেন। হাউ ইটস পসিবল? আপনি নিজে একজন ইমিগ্রেন্ট। হ্যাঁ, আমি ইমিগ্রেন্ট, কিন্তু আমি কিন্তু ইমিগ্রেন্ট বিরোধী না। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইমিগ্রেন্ট বিরোধী না। ডোনাল্ড ট্রাম্প কখনোই ইমিগ্রেন্ট বিরোধী না। এটা লিগালি যেটা হবে এবং ডিউলি প্রসেসে যে ইমিগ্রেন্ট গুলো হবে সেগুলোর পক্ষে তো উনি থাকবে, এটা তো সাংবিধানিক অধিকার এবং এখানকার কনস্টিটিউশন সেটাই অ্যাপ্রুভ করে। এটার বাইরে তারও যাওয়ার ক্ষমতা নাই, আমাদেরও যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু যে লোকগুলো অবৈধভাবে আমেরিকায় অনুপ্রবেশ করে এবং অনুপ্রবেশ করে আজীবন অবৈধভাবে থাকে এবং কোনো কাগজ নাই, পত্র নাই, কিছু নাই, চলে এভাবে, এগুলো নিয়ে আমেরিকান সমাজে একটা অস্থিরতা, একটা সমস্যা, একটু অপরাধ প্রবণতা, এগুলো দিন দিন বাড়ছে। এটার সাথে মাদকেরও সম্পর্ক, মনে করেন ইনভেস্ট যারা করে এর সাথে ড্রাগ ডিলারদের একটা সম্পর্ক আছে। তারা এই অবৈধ লোকগুলো ওই সীমান্ত থেকে আসে। একটা দেশ এইভাবে সীমান্ত অরক্ষিত থেকে একটা দেশ চলতে পারে না।
এটা শুধু ট্রাম্পই মনে করে একমাত্র তা না, আগের অনেক প্রেসিডেন্ট এগুলো মনে করতেন। সবচেয়ে বেশি মনে করতেন বিল ক্লিন্টন, যে এই সীমান্তকে সুরক্ষিত করা দরকার। এবং বিং এ আমেরিকান, আমরা যখন আমেরিকান হব তখন আমাকে এই সীমান্ত সুরক্ষিত রাখার ব্যাপারে থাকতে হবে। রাষ্ট্র ব্যবস্থা যখন পৃথিবীতে গড়ে উঠছে, যে কোনো দেশ, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, যত দেশ পৃথিবীতে, আমেরিকা, প্রত্যেকটা সীমান্ত সুরক্ষিত হতে পারে। সীমান্ত সুরক্ষিত না থাকলে তো কোনো দেশ সুরক্ষিত আসলে থাকে না, কারণ এটা আইনগত ব্যাপার। মানে এবং এই বর্ডার গুলো কেন হয় না, আমরা রাষ্ট্রগুলো আপনার কাছে আমি প্রশ্ন করতে আপনাকে জানতে চাই যে আপনি ট্রাম্পকে সাপোর্ট করেন কেন? ট্রাম্পকে সাপোর্ট করি, ট্রাম্পের যে পলিসি, সেই পলিসিকে আমি সাপোর্ট করি। সেই পলিসিটা হচ্ছে সীমান্তকে সুরক্ষিত করা, অবৈধ লোকগুলো তো বিতাড়িত এখনো হচ্ছে না। ওটা এটা বারাক ওবামা 2.5 মিলিয়ন লোককে বিতাড়িত করছে আমেরিকার থেকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ এটা অনেক দিন থেকে এটা হয়ে রয়েছে এবং সেটা তো তারা করবেই। এবং আইস বা অন্যান্য ডিপার্টমেন্ট গুলো যেগুলো আছে তারা করতেছে এবং এটাই করতে হবে। এটা হলো 2টা। 3 হচ্ছে ইকোনমি। 60,000 ফ্যাক্টরি আজকে বহুদিন ধরে বন্ধ ছিল। চায়নার সাথে আমেরিকার 800 বিলিয়নের ট্রেড ডেফিসিট। এই বিষয়গুলো অনেক পুরানো কাহিনী হয়ে আমেরিকা কিন্তু আসলে একটা দুরবস্থার মধ্যে কিন্তু আমেরিকা চলতেছে। এই জিনিসগুলো অনেকে অনুধাবন করেন কিনা আমি জানি না, আমি এই জিনিসগুলো অনুধাবন করি। এবং আমাদের বন্ধুরা যারা কমিউনিটির 99% আপনার ভাষায় যারা ট্রাম্প বা রিপাবলিকানের বিরোধিতা করে, আমি ওই কারণে এই বিরোধিতাটা করি না। কারণ আমি আমেরিকাকে দেখি আমেরিকান চশমা দিয়ে, আমি বাঙালি চশমা বা এশিয়ান চশমা দিয়ে আমেরিকাতে দেখি। এখানে ইকোনমি হচ্ছে মেইন জিনিস। এখানে আমেরিকায় এখন যুদ্ধ করিয়া আপনার $8 ট্রিলিয়ন ব্যয় করা হয়েছে আমেরিকা। রেজাল্ট হলো একটা ঘোড়ার ডিম। এই যে যুদ্ধবাজ নীতি, এই যুদ্ধবাজ নীতি কিন্তু ট্রাম্প নাই, সে এখন থেকে সরে আসছে। সে নিজে বলেছে যে $8 ট্রিলিয়ন কিভাবে আমরা যুদ্ধে ব্যয় করলাম এবং তাদের আমাদের আউটপুটটা একটা ঘোড়ার ডিম, কিছুই হয় নাই। কয়েক লাখ আমেরিকান লাইফ চলে গেছে এবং টাকা খরচ হয়ে গেছে। এগুলো একটা। 2 নম্বর হচ্ছে আপনার এখানকার ইকোনমিটাকে যে কোনো ভাবে হোক আবার নতুন করে আনতে হবে। মুক্তবাজার অর্থনীতির নামে এটা ওপেন করে দিয়ে এখানকার অর্থনীতি যেভাবে হোক, কিছুটা 12টা তো বেজে গেছে। 60,000 উনি যখন টেক ওভার করে তখন এই পলিসিগুলোর কারণে ওনার জিডিপি ছিল $18 ট্রিলিয়ন 2016 শেষ দিক থেকে। 17 থেকে এই জিনিসটা 21 ট্রিলিয়ন ক্রস করে চলে গেছে। প্যান্ডামিকের কারণে এটা আবার একটু ফল করছে। এটা তো হবেই, ফ্লাকচুয়েশন এটা হতেই থাকবে। এইভাবে তার ইকোনমিক পলিসি, জব মার্কেট অটোমেটিক ভাবে এটার সাথে এক্সপ্যান্ড হয়ে গেছে। তারপরে আপনার স্মল বিজনেস, স্মল এন্টারপ্রেনার তৈরি করা, উমেন এম্পাওয়ারিং তৈরি করা, এই সমস্যাগুলো করে কিন্তু আপনার স্মল বিজনেসটাকে যেভাবে প্রমোট করা হয়েছে যতটা সম্ভব এই সাধ্য অনুযায়ী, এটা স্যাটিসফ্যাক্টরি। এবং এই জন্য দেখবেন জব মার্কেটটাও বেড়ে গেছিল এবং মানে প্যান্ডামিকের আগ পর্যন্ত 7.5 মিলিয়ন লোকের কিন্তু জব প্লেসমেন্ট হয়েছে। প্যান্ডামিকের কারণে তো প্যান্ডামিকটা তো আমরা ধরবো না, সেটা তো আরেকটা কাহিনী। এনিওয়ে, তো এইসব সমস্ত বিষয়গুলো নিয়ে তার যে প্রোগ্রামগুলো এবং সেই প্রোগ্রামগুলো আমাকে আকৃষ্ট করেছে। এবং আমি দেখছি যে আমেরিকাকে যদি বিল্ড করতে হয়, আমেরিকাকে যদি নতুন করে আবার সাজাতে হয়, তাহলে এখানে একটা পলিসি দরকার। সেই পলিসিগুলো গত 16 বছর 20 বছরে সেই পলিসিগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। কিন্তু আমার ভালো লাগছে বিল ক্লিন্টন এগুলো কিন্তু ফোর্সি করে গেছিলেন যে এইটা হতে হবে, এটা করতে হবে। এবং এই জন্য আমেরিকার একটা ম্যাসিভ রিফর্ম দরকার, এটা নিয়ে তারা চিন্তা করতেছে। কিন্তু এখানে রিপাবলিকানরা কিন্তু আমেরিকা চালায় না, রিপাবলিকান ডেমোক্র্যাট মিলিয়ে কিন্তু গভর্নমেন্টে চালায়। এখানে চেক অ্যান্ড ব্যালেন্সটা আছে, এখানে হাউস আছে, সেনেট আছে, প্রেসিডেন্সি, সবকিছু মিলে যায়। এবং বিভিন্ন স্টেট গুলো, এগুলো সবকিছুর মধ্যে মানে ক্ষমতার ভারসাম্যতা এমন ভাবে মানে সাংবিধানিক ভাবে সেট করা আছে, এখানে সবাই মিলে কিন্তু জিনিসটা চালাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটায় আমেরিকা এখন আর নাই। এখন এখানে বিরোধিতার কারণে বিরোধিতা এবং মানে হেট করা এবং হেটার এইটা বেড়ে গেছে। তারপরে এমনি অন্যান্য আরো সমস্যাগুলো দেখা দিচ্ছে। সেই সমস্যাগুলো মনে করেন কিভাবে এটা মীমাংসা হবে। এক্ষেত্রে সামগ্রিক ব্যাপারে আপনি কি মনে করেন যে ট্রাম্প ইজ দ্য রিফর্মার?
আপনি কি মনে করেন যে ট্রাম্পের হাতেই রিফর্ম হতে পারে? এটা জাস্ট 30 সেকেন্ড, উই আর আউট অফ টাইম। আমি না, সে তো ভিজিবল, সে এখন হচ্ছে কারেন্ট প্রেসিডেন্ট। জি। কে আছে, ভবিষ্যতে কে আসবে, আগেকার, এগুলো তো আমার দেখার ব্যাপার না। আমি এখন দেখতেছি সে এই রিফর্মস গুলোর মধ্যে দিয়ে আমেরিকাকে নতুন করে গড়তে চায়। থ্যাংক ইউ সো এবং মাচ। সেই আমি হ্যাঁ, থ্যাংক ইউ সেটাই। সো মাচ। আমি যাচ্ছি জনাব মাহফুজুর রহমান আপনার কাছে। আমি আসছি ডক্টর জিয়াউদ্দিন আপনার কাছে। মাহফুজুর রহমান, আপনি তো শুনেছেন যে উনি যে কথাগুলো বললেন, আপনার হোয়াট ইজ ইউর কমেন্ট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে মাহফুজুর রহমান। আসলে আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সবাইকে তার নিজের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতার প্রেক্ষাপটে উনি বক্তব্য রাখলেন। তবে সবই মনে হয় যে আমরা আমেরিকাতে ট্রাম্পের যে ইমিগ্রেশন বিরোধী নীতি, এই নীতিটি আমেরিকানরা তার ভাষায় আমেরিকানরা পছন্দ, আসলে আমেরিকানের অধিকাংশরাই পছন্দ করেন না। আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়ন থেকে আরম্ভ করে অনেক রিপাবলিকান যারা সীমান্তবর্তী অঞ্চলের সিনেটর এবং আইন প্রণেতা, তারাও ট্রাম্পের এই নীতিকে পছন্দ করেন না। ট্রাম্পের এই নীতিটা আসলে একটা রাজনৈতিক চমক। আমরা বাংলাদেশে দেখেছিলাম যে স্বৈরশাসক এরশাদ অনেক ধরনের চমক সৃষ্টি করতেন, এবং আমেরিকার ইতিহাসে প্রথম একজন ব্যক্তি যার কোনো ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কোনো কিছু নাই তিনি, এবং বলতে গেলে তার চারিত্রিক অনেক দুর্বলতা, সেসব নিয়ে যে ব্যক্তি রাজনীতি করতে আসছিলেন, তিনি সেখানে একটি ইমিগ্রেশন বিরোধী, মুসলিম বিরোধী যেই ব্যক্তিটিকে বলা হয়, ট্রাম্পের মতো মুসলিম বিরোধী কোনো আমেরিকান আমরা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট দেখিনি। এবং শুধু তাই নয়, তার বিরোধিতা, মানুষের প্রতি বিরোধিতা এবং মানুষকে অবজ্ঞা করা, এই ধরনের একটা মানুষ যখন প্রেসিডেন্ট হয় তখন আমেরিকানরাই বিব্রত হয় সারা বিশ্বের কাছে। এবং সেই ব্যক্তিটি যখন এক একটা হুট করে এক একটা সিদ্ধান্ত নেয়, তার সিদ্ধান্তগুলি তার দলকে বিব্রত করে। এবং এই যে ইমিগ্রেশন বিরোধী তার অবস্থান, এটি তার রাজনৈতিক চমক, এটি কোনো আন্তরিক নয়। কারণ তিনিও 2 পুরুষ আগে তার প্রপিতামহ এই দেশে এসেছিলেন, পিতামহ এই দেশে এসেছিলেন ইমিগ্রেন্ট হয়ে, তার মা এই দেশে ইমিগ্রেন্ট হয়ে এসে একসময় ট্রাম্পের মা এই দেশে আমরা জানি যে খুব সামান্য কাজ করে দিনমজুরের কাজ করেছেন তারা। সেই পরিবারের সন্তান হয়ে, ইমিগ্রেন্টের পরিবারের সন্তান হয়ে এই ধরনের ইমিগ্রেন্ট বিরোধী অবস্থান ট্রাম্পের, সেটি কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। আর ট্রাম্পের যে ধরনের কথা বলা হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অনেক কিছু, আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি বা নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা ট্রাম্পের আছে কিনা সন্দেহ। আমরা জানি যে 2 টার্মে যে বারাক ওবামা, যেটি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে তিনি 2008 সালের পর, যেখানে 2 টার্ম থেকে বুশ যে যুদ্ধের মাধ্যমে, রিপাবলিকান বুশ যে যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে প্রায় দেউলিয়া করেছিলেন, সেটি থেকে আমেরিকাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন বারাক ওবামা। এবং বারাক ওবামার সাফল্যটাকে তিনি উপভোগ করছেন। কারণ ট্রাম্প যদি তার অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নত করবেন কিভাবে, তিনি তার নিজের প্রতিষ্ঠানগুলি দেউলিয়া, তার ব্যবসা প্রতিষ্ঠানগুলি প্রত্যেকটি দেউলিয়া, ব্যাংকরাপ্ট প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক করে চালাতে পারেন না, তিনি আমেরিকার অর্থনীতি এমন কিছু করছেন যে ভাবা অবাক কাণ্ড। আমরা জানি যে বারাক ওবামার সময় নেওয়া অনেক নীতিগুলোর সুফল পেয়েছেন। তিনি যদি তার মধ্যে যদি কোনো বুদ্ধিভিত্তিক কোনো অর্থনৈতিক প্রোগ্রাম থাকতো, তাহলে আমরা দেখতে পেতাম যে প্যান্ডামিকের সময় তার কি আছে। থ্যাংক ইউ আপনার কাছে আবার আসছি। H1 ভিসা বন্ধ করছেন, আপনার কাছে আবার আসছি মাহফুজুর রহমান, আপনার কাছে এর মাধ্যমে কি করছেন যে আমেরিকার যে অর্থনীতি, আপনার কাছে আবার আসছি আমরা, টেকনোলজির যে একটা রাজত্ব, সেই রাজত্ব সেটাকে ব্যবসা বাণিজ্যকে তিনি ব্যাহত করছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে হুজুগের প্রেসিডেন্ট হিসাবে তিনি অনেক কিছুই বলেন, করেন, এবং তার সাথে যারা সমর্থন করেন তাদেরকে বলা হয় যে হুজুগের সমর্থক, তারা প্রকৃতপক্ষে রিপাবলিকান নয়। রিপাবলিকান পার্টির যারা সমর্থক, আমরা এই ক্ষেত্রে দেখেছি যে রিপাবলিকান পার্টির আবার আসছে আপনার কাছে, ওয়েট, আপনার কাছে আবার আসছে, একটু অপেক্ষা করেন মাহফুজুর রহমান, তারা এখন আপনার কাছে আবার আসছি আমরা, বিশাল অর্থ ব্যয় করছেন যাতে বাইডেন জিতে, আচ্ছা আমরা বাইডেনকে জয়ী করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যে ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তগুলো তো মাহফুজুর রহমান আপনার কাছে মেনে নিচ্ছেন না। তাহে
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাহফুজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আবার আসছি আরেকটা প্রশ্ন নিয়ে। আমি যাচ্ছি ডক্টর জিয়াউদ্দিন আপনার কাছে, যে এবার যে বইমেলা হবে, যেটা মুক্তধারার বইমেলা যেটা হয়, আপনি যেটার এবার দায়িত্বে আছেন, এই বইমেলা ভার্চুয়াল বইমেলা হবে, এটা কিভাবে হবে একটু ব্যাখ্যা করবেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ধন্যবাদ। আসলে এখন আমরা যেটা শুনছিলাম, এই মেরি জুবাইদার কথা, তারপরে ট্রাম্পের কথা, করোনার কথা, নাজমুলের কথা, এগুলো সবই দরকার। তো আমাদের মাঝে একটা ব্রেক আনা দরকার। তো আমরা দেখলাম যে কোভিড এর মধ্যে সবাই ব্যস্ত জীবন সংগ্রাম নিয়ে। এর মধ্যে আমাদের যে বাঙালির যে বাঙালিপনা, আমরা আজকে একটা কথা বলে শুরু করতে চাই। আজকে গতকালকে আলিয়া চৌধুরীকে মৃত পাওয়া গিয়েছে। আলিয়া চৌধুরী একটা মহিলা, একটা কবি, একজন সংগ্রামী কবি। সে 85 সালে আমেরিকা এসেছিল, কুমিল্লার মেয়ে, কিন্তু সে এত বেশি জীবন সংগ্রামী ছিল যে একসময় সে নিজেকে মনে করতো সে বাস চালাইছে একসময় জীবনে সংগ্রাম করার জন্য। তার যে সে একটা এক্সাম্পল রেখে গিয়েছে নারীদের ক্ষমতায়নের জন্য। আলিয়া চৌধুরী কোনোদিন মাথা নত করে নাই। সে ক্যান্সার রোগী ভুগছিল এবং 85 থেকে, অনেকে 85 এখানে ছিল না, অনেকেই জানে না একসময় নিউ ইয়র্কে সাহিত্য, কবিতা, বাংলা হেরিটেজ নিয়ে কারা কাজ করেছেন। তো আমি প্রথমে তার মেধি আত্মার জন্য দোয়া প্রার্থনা করছি। আগামীকালকে তার ফুনারাল হবে রকল্যান্ড কাউন্টিতে। কেউ ওখানে গেলে তাকে জানাজায় অংশগ্রহণ করতে পারেন। তো আলিয়া চৌধুরীকে সম্মান রেখে আমি বলতে চাচ্ছি এটা, যে বইমেলাটা 29 বছর মুক্তধারা যে বইমেলা করে যাচ্ছে, সেটা কিন্তু পৃথিবীর 3য় বৃহত্তম। বাংলাদেশ সবচেয়ে বড়, কলকাতায় 2nd, আর আমেরিকাটা কিন্তু 3rd লার্জেস্ট। এবং এমন কোন কবি নাই বাংলাদেশে বা কলকাতাতে যারা এই বইমেলাতে কোনো সময় আসেন নাই। বিশ্বজিৎ সাহা, যেটার এক্সিকিউটিভ ডিরেক্টর, সে একদম বাংলা বইও আজকে আমেরিকাতে এনেছে কিন্তু মুক্তধারা। তো মুক্তধারার বই মেলাটা ছিল আমাদের জন্য একটা ঐতিহ্য। এবার হওয়ার কথা ছিল না, ছিল কথা, কিন্তু দেখা গেল যে এবার তার বই কোনো মেলা হবে না। তো আমি আবার কনভেনার হলাম, 2013-তে কনভেনার ছিলাম। তো এখন আমরা ভাবলাম যে আমরা করোনাকে ডিফাই করতে হবে। করোনার ভয়ে আমরা মারা যাচ্ছি, সবকিছু করছি। তো আমরা বললাম আমাদের ভিতরে আবার সেই মননশীলতা, আবার আমাদের হেরিটেজ আনতে হবে। তো আমরা ভার্চুয়ালি প্রথমবার মনে হয় এটা ভার্চুয়ালি আমরা 10 দিন করবো। এমনি 3 দিন করতাম, আমরা 10 দিন করব, সেপ্টেম্বরের 18 থেকে 27 পর্যন্ত। আরেকটা জিনিস যেটা আমরা এড করছি, যে আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধুর, এটা ছিল 100তম জন্মবার্ষিকী। এটাকে আমাদের সম্মান করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিচ্ছিল। আমাদের এবার এটা ডেডিকেটেড ছিল বঙ্গবন্ধু 100 বছরে, বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করা, দেশ নিয়ে আলোচনা করা, আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। তো আমরা এটা করব, এটা ডেডিকেটেড হবে, এবং সেখানে আমাদের শিশু কিশোর একটা মেলা হয়, সেটাও অ্যাড হবে। তো এই যে 10টা দিন বইমেলা হবে, সুবিধা হচ্ছে যে আমরা এটাতে সমস্ত পৃথিবীর যেসব লেখক, সাহিত্যিক, সম্পাদক, তারা কিন্তু জয়েন করতে পারবে। নর্মালি তাদেরকে আমাদের আমেরিকাতে আনতে হতো, তাদেরকে আনাটা অনেক সময় ভিসার প্রবলেম হতো, এখন কিন্তু এটা হচ্ছে না। তো সেজন্য আমরা পৃথিবীর সব জায়গাতে আমরা অ্যাকচুয়ালি রিচ করতে পারবো। তো এখানে অনেক ধরনের প্রোগ্রাম থাকবে, এখানে সঙ্গীত থাকবে, ডিসকাশন থাকবে, বঙ্গবন্ধু ডিসকাশন থাকবে, আমাদের দেশের করোনার উপরে একটা ডিসকাশন থাকবে, পুরো একটা 4 ঘন্টা বা 3 ঘন্টা। সবকিছু আমরা টাচ করব, এবং কাদের দিয়ে, যারা বেস্ট, যারা সবচেয়ে বেশি এই সম্বন্ধে অভিহিত আছেন বা যারা এক্সপার্ট, তাদেরকে দিয়ে। তো আমি এই আজকে একটা সিরিয়াস মিটিং এর মধ্যে এটা আমি অ্যানাউন্স করলাম এর জন্য, যে আমরা সবাই যেন আমাদের এই দুঃসময় আমাদের যেটা করলে আমাদের ভালো লাগে, আমাদের শৈল্পিক সংস্কৃতি, ওইগুলো যেন আমরা না ভুলে যাই, কারণ এগুলো আমাদের শক্তি দেয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। জনাব মাহফুজুর রহমান, আপনি কি আছেন এখানে আমাদের সাথে? জনাব মাহফুজুর রহমান, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়ের কাছে, জিয়াউদ্দিন ভাইয়ের কাছে। মানুষের বই কেনার কি সুযোগ থাকবে? খুব ভালো কথা বলছি মেরি।
আমাদের এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে বই কেনার সুযোগ না হলে বই মেলা কিভাবে হয় বলতো। তো আমরা এমন ভাবে আমাদের যে জুমের যে প্ল্যাটফর্মটা হবে উইথ এক্সপার্ট, তো তুমি গিয়ে দরজা নক করবে, ওখানে 20 জন পাবলিশার তারা বই নিয়ে থাকবে এবং তারা বই ভার্চুয়ালি ডিসপ্লে করবে, and you can buy it right then and then, বই বাড়িতে চলে আসবে। তো যেহেতু ভবিষ্যতে জুম দিয়ে আমাদের অনেক কিছু করতে হবে, এটা আমাদের একটা এক্সপেরিমেন্টেশন এবং বই নিশ্চয়ই বিক্রি হবে। থ্যাংক ইউ জনাব মাহফুজুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? মাহফুজুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে নেই। আমি জনাব নাজমুল হাসান আপনার কাছে যাচ্ছি। ইজ দেয়ার এনি আপডেট, লেটেস্ট আপডেট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে নাজমুল ভাই। থ্যাংক ইউ। তেমন কোনো আপডেট নাই। একটা জিনিস আমি জিয়া ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে বই মেলায় যেটা মেরি ভাবি প্রশ্ন করলেন যে বই কিনা যাবে কিনা, ই বুক কিনা যাবে কিনা, কারণ বই মেলা যেহেতু ডিজিটালি হচ্ছে, আমরা ডিজিটাল বইগুলো কিনতে পারবো কিনা, কিংবা বাংলা ভাষাতে এখন অনেক বই ই বুক হচ্ছে, সেগুলি কেনার সুযোগ থাকবে কিনা, সেটি একটি বিষয়। আর আপনি বললেন যে 9 দিন এটা থাকবে, কখন থেকে কখন জমে থাকবে? সারাদিনই এটা বইমেলা, কারণ বইমেলা গেলে তো আমরা একটা সার্টেন টাইম 9টা থেকে বিকাল 8টায় পর্যন্ত থাকতে পারতাম, এটা কি সেই সময় থাকতে পারবো কিনা, সেটি একটি প্রশ্ন। এটা অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে, এই ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি খুব এনজয় করছিলাম এই ট্রাম্পের ব্যাপারে দুইজনের আলোচনা, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশিরা ভিন্ন মতকে কোনোভাবেই গ্রহণ করতে চাই না। আমাদের এই মানসিকতাটা পরিবর্তন করা উচিত। আর একটি কথা তাহের বলেছেন যে 99% ট্রাম্পের বিরোধী, আমার তা মনে হয় না। কিন্তু আমি যেভাবে দেখি যে বাংলাদেশিদের ভিতরে ট্রাম্পের সাপোর্টার নিউ ইয়র্কের মতো এক্সট্রিমলি প্রো ডেমোক্রেটিক সিটি তো প্রচুর, এবং এরা যেহেতু আমি এই মুহূর্তে কয়েকজনের নামই বলে দিতে পারবো, যাই হোক সেটার বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি, আমরা মত প্রকাশের, অন্যের ভিন্ন মত প্রকাশের প্রতি আমাদের রেসপেক্টফুল হওয়া উচিত। ট্রাম্প কেন ভালো এবং কেন ভালো নয় এটা নিয়ে আমরা বিতর্ক করতে পারি, কিন্তু একজনকে একেবারে, যিনি প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট, একজন আমেরিকান হিসাবে প্রেসিডেন্টকে সম্মান দেখানো কিন্তু খুবই জরুরি কাজ। এবং আরেকটি কথা আমি মনে করি যে ইমিগ্রেন্ট বিরোধী যে সেন্টিমেন্টটা, এইটা কিন্তু একদিনে হয়নি, এর পিছনে অনেকগুলো কারণও আছে। কারণ ইমিগ্রেন্টরা যে ধরনের ফ্যাসিলিটিস গুলোর অ্যাবিউজ করে, অ্যাবিউজটা কিন্তু খুব বেশি দিন সমাজ সহ্য করে না, এবং সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে সবকিছু। এবং ট্রাম্পের যে ভালো পলিসি, সেটারও যেরকম আমাদের কথা বলতে হবে, ট্রাম্পের পলিসি যেটা আমাদেরকে হার্ট করে, সেটাও আমাদেরকে একই গলায় ভাবে বলতে হবে। এইটাই হচ্ছে ডেমোক্রেসি, এবং এই ডেমোক্রেসিতে আরেকজনের মত প্রকাশ করার রেসপেক্টটা আমাদের বাংলাদেশি আমেরিকানদের খুব দ্রুত অর্জন করতে হবে, না হলে কিন্তু সমাজ হিসাবে আমরা সবসময় দ্বিধা বিভক্ত থাকতে। আজকে যেমন ধরুন, আমি একটু উদাহরণ দিই, আমার মনে এটা কাজে লাগবে। মিচ ম্যাককনেল আজকে সিনেট ফ্লোরে যে ভাষণটি দিয়েছেন, আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে জনাব নাজমুল হাসান। এই জন্য পজিটিভ যে তারা আফটার অল তারা বলছেন যে উই আর ট্রাইং টু হেল্প আমেরিকান পিপল, নট ডেমোক্র্যাট, নট রিপাবলিকান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের সকালে মনে রাখবেন। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনি কি শেষ কিছু বলবেন বইয়ের যে বিক্রির ব্যাপারটি, ভার্চুয়াল বই মেলা? থ্যাংক ইউ নাজমুল। আমরা তোমার এই বইয়ের কথাটা মাথায় রাখবো। আমরা আসলে রিয়েল বই বিক্রি করতে চাচ্ছি, কারণ প্রকাশকরা বাংলাদেশে একদম দেউলিয়া। আমরা চাচ্ছি তাদের বই যেন বিক্রি হয়, এবং আমরা এই বইটা দেওয়ার জন্য আমরা এটা মাথায় রাখলাম, এই সাজেশনটা আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরেকটা কথা হচ্ছে যে টাইমিংটা, আমরা শনি রবিবার দুইটা আমরা শনি রবিবার পাবো। ওই দিন আমরা দুপুরে 11 থেকে আমরা 4 ঘন্টা করবো, আর প্রত্যেকদিন ইভিনিং এ রাত 9টা থেকে 4 ঘন্টা বা 3 ঘন্টা, আমাদের ডিপেন্ড করবে আমাদের কি পাচ্ছি আমাদের বা এন্ট্রির উপরে। কেন এই টাইমিংটা, যেন বাংলাদেশে এবং কলকাতা এবং লন্ডনের মানুষ যেন পার্টিসিপেট করতে পারে। তো সমস্ত না, এই 4 ঘন্টা হবে উইকেন্ড গুলোতে, আর 3 ঘন্টা বা 4 ঘন্টা ডিপেন্ড করে উইকডেজ গুলোতে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আপনাকে। জনাব মাহফুজুর রহমান, আপনি তো চলে গিয়েছিলেন, দেরি হয়ে গেছে। আপনি বলছিলেন যেটা কথা বলবেন, আপনার সাউন্ডটি আনমিউট করেন, যে বাংলাদেশি কমিউনিটি খুব একটা মানে গুরুত্ব দিচ্ছে না এই করোনার বিষয়ে, এটা আপনি বলতে চান। এইটা যদি আপনি পারেন 40 সেকেন্ড।
আসলে আমরা দেখলাম যে বাংলাদেশিরা নিউ ইয়র্কে বিশেষ করে প্রায় 300-র কাছাকাছি বাংলাদেশির মৃত্যুর পর বাংলাদেশিদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছিল এবং মোটামুটি ভাবে বাংলাদেশিরা কিন্তু স্বাস্থ্যবিধি মানছিলেন। কিন্তু চতুর্থ পর্বে নিউ ইয়র্ক শহর যখন খুলে দেওয়া হলো তখন আমরা দেখছি যে বাংলাদেশিদের মধ্যে আবারও অতি স্বাভাবিক জীবনযাপন পালনের একটা প্রবণতা, এবং আমরা দেখছি তারা অযথা ভিড়ভাট্টা করছেন বিভিন্ন বাণিজ্যিক এলাকাগুলোতে। একই সাথে দেখছি যে বেশ বড়সড় আয়োজনে পিকনিক করছেন, যেটি এইখানকার স্বাস্থ্যবিধি বাদ দিয়ে, এবং আমরা বিভিন্ন হাউস পার্টি দেখছি, বড় বড় হাউস পার্টি হচ্ছে যেখানে মাস্ক পরা হচ্ছে না, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অথচ আমরা একই সময় দেখছি যে নিউ ইয়র্কে কিন্তু নিউ ইয়র্ক স্টেটে যে পরিস্থিতি, নিউ ইয়র্ক শহরে কিন্তু 3%-এরও বেশি আক্রান্ত হচ্ছে। আজকেও আছে 611 জন আক্রান্ত হয়েছে। নিউ ইয়র্কের আক্রান্ত হার বাড়ছে, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখছি নিউ ইয়র্কে আমাদের অনেক বাংলাদেশি আবারও হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে বাংলাদেশিদের আরো সাবধান হওয়া উচিত, এবং আমার মনে হয় বাংলাদেশি বিভিন্ন সংগঠনগুলি সচেতনতা তৈরির জন্য তাদের নিজেদের সংগঠন এবং বাংলাদেশ সোসাইটি সহ সবাই মিলে কিন্তু আবার আমরা দ্বিতীয় ওয়েভের আগে যেন বাংলাদেশিরা সাবধান থাকেন এবং আর যেন মৃত্যু আমাদেরকে না দেখতে হয়, মৃত্যু মিছিল যেন আমরা না দেখি নিউ ইয়র্কে, সেটির জন্য আমাদের সচেতন হওয়া উচিত। এটি আমার আবেদন থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাহফুজ ভাই, আপনাকে আমাদের জন্য। থ্যাংক ইউ মাহফুজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মেরি জুবাইদা, আপনার 30 সেকেন্ড if you want to say something. এমন কিছু বলা নেই। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সহ আমেরিকাতে যদিও আমরা গণতান্ত্রিক দেশ বলি, গণতন্ত্রের উপস্থিতি অনেক কম। অনেক জায়গায় দেখা গেছে এক একজন ইনকামবেন্ট এক একটা অফিস 30-40 বছর ধরে আঁকড়ে ধরে আছেন। অনেক সময় দেখা যায় 10-12 বছর ধরে কোনো গণতান্ত্রিক প্রাইমারি হয় না। ফলে এই যে গণতন্ত্রের অ্যাবসেন্স, এটা দূর করার জন্য পার্টিসিপেটরি গণতন্ত্রকে উৎসাহিত করা উচিত, আরো বেশি বেশি ভোটারদেরকে ভোট দিতে উৎসাহিত করা উচিত, এবং যাতে করে ভোটারদের ভোট কাউন্ট করা হয়। এজন্য আমাদের আন্দোলনও চলমান থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সমস্ত টাইম টেলিভিশনের দর্শকদেরকে বলবো, আপনারা যদি ভোটার রেজিস্ট্রেশন না করে থাকেন, ভোটার রেজিস্ট্রেশন করবেন এবং প্রতিটা ইলেকশনে দয়া করে ভোট দিবেন। থ্যাংক ইউ। জনাব মনির হোসেন, 30 সেকেন্ড, আপনি কিছু বলতে চাইলে শেষ। 30 সেকেন্ড মাত্র, হ্যাঁ, সময় শেষ আমাদের। আপনার সাউন্ড আনমিউট করতে হবে, সাউন্ড আনমিউট করতে হবে। ওকে, শুনতে পাচ্ছেন? জি জি জি। না, ওই নাজমুল ভাই আসলে ডিটেলস বলে গেছেন। এটা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে মত পথের পার্থক্য থাকবে, এটা ডিসাইড করবে পিপল। জি। তবে এর সবকিছুই যে ভালো করে সবাই তা না, অনেক সময় ভালো মন্দ মিলিয়ে চলে। যেটা ভালো সেটার পক্ষে থাকা, আর যেটা খারাপ সেটার বিপক্ষে থাকা, সেটা তো থাকবেই। তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইমিগ্রেন্ট বিরোধী নয়, এবং এই রিপাবলিকানরা OP1 বা ডিবি লটারির মাধ্যমে কিন্তু এই ইমিগ্রান্টদেরকে উৎসাহিত করছে এখানে আসার জন্য। এবং তারপরে ওনার কোনো কার্যক্রমে কিন্তু আমি কিন্তু অ্যান্টি ইমিগ্রেন্ট দেখি নাই। আমাদের তার আগের যে প্রেসিডেন্ট ছিলেন উনি তো, আমাদের সময় একেবারে শেষ, সময়টা একেবারে শেষ হয়ে গিয়েছে। আপনি জাস্ট আচ্ছা করেন। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। পরে আবার সম্ভব হলে দেখা হবে, বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন টপিকসে হতে পারে। আই এম अवेलेबल। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আজকে এ পর্যন্ত। আগামীকাল আমরা যে বিষয়টি আলোচনা করব, এখানে যারা নাজমুল হাসান আছেন, কালকে আমরা আশা করি একটা চিত্র পাবো সেকেন্ড স্টিমুলাস প্যাকেজ নিয়ে, যেটা আলোচনা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, সিনেট বলছে প্রেসিডেন্ট ট্রাম্প যদি সম্মতি দেন তাহলে তাদের কোনো অসুবিধা নেই। ডেমোক্রেটরা বলছে তারা এটা চায়। সো আমার মনে হচ্ছে যে ইটস কামিং টু এ কনক্লুশন। আশা করি কালকে আপনাদের একটা সুসংবাদ দেওয়ার সুযোগ হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। কালকে রাত 9টায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।